রাজধানীর নিউ স্কটন রোড ও হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে। সকালে এই ঘটনাটি ঘটে। জানা যায় সকাল ৮টা ৪০ দিকে নিউ স্কটন রোডের ওয়াকফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় এক পথচারী আহত হন। এদিকে সকাল ৯টা ১০ দিকে হাতিরঝিল এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে শনিবার রাত ১০:১০টার দিকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সামনে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণ ঘটিয়ে সন্দেহভাজন এক দুর্বৃত্ত পালিয়ে যান। রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB'র কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ১ নং প্ল্যাটফর্মের একেবারে যে দক্ষিণ প্রান্ত নোমেজ ল্যান্ড টাইপের যে জায়গাটা, ওই জায়গাটায় ওখানে আন্ডার কনস্ট্রাকশন থাকা একটা পোর্শন আছে। ওইখানে টিনের যে ফাঁকটা আছে, আমরা ধারণা করছি ওই দিক থেকে একটা ককটেল নোমেজ ল্যান্ডে দিয়ে তারপরে পালায় গেছে বাইরে থেকে। এটা ইনসাইডের কোনো ঘটনা না, আউটসাইডের একটা ঘটনা। সিলেট ও সাভারে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স সহ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব নাশকতার ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত ৩টার দিকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের ভেতরে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালেও পুড়ে ছাই হয় অ্যাম্বুলেন্সটি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে ৪ ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে। এরপর তারা অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এছাড়া কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে ভোরে সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাতে গাজীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় হামলাকারীরা। এতে সাইনবোর্ড পুড়ে গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোরে ডাসার উপজেলার গোপালপুরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে সড়কে জড়ো হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়ক থেকে সটকে পড়ে তারা। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রোববার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করতে চায়, কিন্তু দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচন সময় মতো আদায় করে নেবে। জাতির সংকটময় সময়ে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে উত্তরণ সম্ভব। বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টি করলে দেশবাসীকে সাথে নিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় কোনো অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আপাতত জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে মার্চ ফর যমুনা কর্মসূচি থেকে সরে এসেছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ৮ দল। দুপুরে রাজধানীর মগবাজারে ৮ দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার ভাষণে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জন আকাঙ্ক্ষা অর্ধেক পূর্ণ করেছে। গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে এমন ঘোষণায় সংশয় রয়েছে, তা সরকারকেই দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে মার্চ ফর যমুনা কর্মসূচির বিষয়ে পরে ৮ দলের নেতারা মিলে সিদ্ধান্ত নেবেন। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া ইতিবাচক, তবে অভিযোগ করেন প্রশাসনে ইউএন, ডিসি ও পুলিশ কর্মকর্তাদের যেভাবে রদবদল করা হচ্ছে তা একটি দলকে খুশি করার জন্য। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান গোলাম পরওয়ার।
দেশের অধিকাংশ জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টাকে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি প্রতিহত করে মাঠে থাকবে ৮ দল। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের সবকিছু একটা প্রশ্ন উত্তর দিয়ে নিন একসাথে ২-৩ জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার অনেক সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ তো কমন আগের কমিশনও ফেস করেছে, আমরাও ফেস করতেছি। বাট একটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এআই ইউজ করে যে একদম অপতথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, এই চ্যালেঞ্জ আগের কমিশনদেরকে মোকাবেলা করতে হয়নি। এই একটা নতুন চ্যালেঞ্জ, আমাদের মধ্যে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে অনেক চ্যালেঞ্জ জেনারেট হচ্ছে ফ্রম আউটসাইড দি বর্ডার। এইগুলো ট্যাকল করা, এটা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে আমরা এক্ষেত্রেও উতরিয়ে দিতে পারবো, আমরা বিশ্বাস করি। আজকে আমি আর কথা বাড়াই না, এখন আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। সেটা শোনার জন্য আপনাদেরকে দাওয়াত করেছি আমরা। তো আপনাদের ধন্যবাদ। কারণ আমি ওভার টু মাই এডিশনাল সেক্রেটারি ফর কন্ডাক্টিং দ্য সেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সূচনা বক্তব্য প্রদানের জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে ধন্যবাদ। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বক্তব্য রাখছিলেন। সরাসরি ছিলাম তার বক্তব্যে। পরবর্তী খবরে যাচ্ছি। পুঁজিবাজারে তালিকাভুক্ত একীভূত 5টি ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ার মূল্য দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোট। দুপুরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এ সময় তারা মার্জিন ঋণ বিধিমালা 2025-এর গেজেট দ্রুত বাতিল সহ মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 বাতিলের দাবি জানান। এ সময় তারা শেয়ার বাজার ধ্বংসের জন্য বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে দায়ী করে দ্রুত অপসারণ দাবি করেন। বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ না করার কারণে এবং পুঁজিবাজার উন্নয়নে ব্যর্থতার দায় পুরো কমিশনকে নিতে হবে। বিনিয়োগকারীদের দাবি, পুঁজিবাজারে অস্থিতিশীলতা নিরসন না হওয়া পর্যন্ত শেয়ার মার্কেটের লেনদেন স্থগিত রাখতে হবে। উনি যমুনায় মে মাসে নিয়ে একটা আলোচনায় বসেছিলেন, 5টা পদক্ষেপ দিয়েছিলেন। তার ফলাফল কি? তার ফলাফল এই যে 1,30,000 কোটি বাজার থেকে গত সপ্তাহে এক সপ্তাহে 16,491 কোটি টাকা সম্ভবত, এই পরিমাণ টাকা এক সপ্তাহে মূলধন নাই হয়ে যায়। রাষ্ট্রপতির নামে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারির ঘোষণা বর্তমান সংবিধানকে কার্যত অস্বীকার করা শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, রাষ্ট্রপতির নামে এমন সাংবিধানিক আদেশ জারির কোনো সুযোগ নেই। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, এভাবে আদেশ জারির ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার নতুন করে সাংবিধানিক বিতর্ক সৃষ্টি করেছে। রাষ্ট্রপতির নামে জারি করা আদেশটি অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও ক্ষমতার বাইরে বলেও মন্তব্য করেন এই নেতা। এ ধরনের সিদ্ধান্তে উচ্চ আদালতে চ্যালেঞ্জ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পদ ভবিষ্যতে সাংবিধানিক কর্তৃত্ববাদ ফিরে আসারও সুযোগ বাড়াতে পারে বলেও জানান সাইফুল হক। বলেন, এই উদ্যোগ ভবিষ্যতে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতীক পার্লামেন্টকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের বিপজ্জনক নজির হিসেবে ব্যবহৃত হতে পারে। রাষ্ট্রপতির নামে কোনো আদেশ জারি করবার বিধান আমাদের বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে নাই। একটা সংকট উত্তরণের জন্য এমন একটা পদ্ধতি আপনি গ্রহণ করেছেন যেটা সাংবিধানিক এখতিয়ারের বাইরে, এবং এটা করতে যে আপনি বাস্তবে এই আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া হলো কিনা, সংবিধানকে প্রকারান্তরে আপনি অস্বীকার করছেন কিনা,
ইত্যাকার গুরুতর প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। 1 বছর আগেই 200 শয্যা বিশিষ্ট খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি। নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বুঝে নিচ্ছে না সিভিল সার্জনের কার্যালয়। অপরদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে প্রকল্পের আওতায় হাসপাতাল ব্যবহারের জন্য সব কাজ সম্পন্ন হয়েছে, তবে বাজেট না থাকায় বাকি কাজ হচ্ছে না। খুলনায় 200 শয্যার বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় 2017 সালে। প্রথম ধাপে ব্যয় ধরা হয় 114 কোটি টাকা। 2023 সালের জুন পর্যন্ত মেয়াদ হলেও নির্মাণ কাজ শেষ হয় পরের বছর জুনে। এরপর 1 বছর পেরিয়ে গেলেও এখনও সেই ভবন হস্তান্তর হয়নি। সিভিল সার্জনের কার্যালয় বলছে, সীমানা প্রাচীর, প্রধান গেট এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হাসপাতালের ভবন বুঝে নিতে পারছেন না তারা। সীমানা প্রাচীর, মেইন গেট নির্মাণ এবং সিকিউরিটি ব্যবস্থা হবে, তখন আমরা ভবনটি বুঝে নিতে পারবো এবং এর পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে এখানে লোকবল নিয়োগ দিবে। লজিস্টিক সাপোর্টগুলো দিলেই আমরা শিশু হাসপাতাল পূর্ণতমে কাজ করার প্রক্রিয়া করব বলে আমরা আশা করি। এদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রকল্পের আওতায় সব কাজ শেষ। ভবন হস্তান্তরের জন্য দেয়া হয়েছে একাধিক চিঠিও। বাউন্ডারি ওয়াল এবং গেট নির্মাণ করার জন্য 5th OP-তে প্রস্তাবনা ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 5th OP-র প্রকল্পটা আপাতত বন্ধ রেখেছেন। পরবর্তীতে এই বাকি অংশটুকু বাউন্ডারি ওয়াল এবং গেটটা অন্য প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকলেও কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। হাসপাতালটির প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পরও চালু না হওয়া দুঃখজনক বলছেন নগরবাসী। সব জটিলতা কাটিয়ে সেখানে দ্রুত চিকিৎসা শুরুর দাবি তাদের। এটার যে প্রকৃত সেবা, সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এটা আমরা সন্দিহান যে আদৌ এই ভবনটি কাজে লাগবে কিনা বা এই শিশু হাসপাতালটি আসলে কার্যক্রম চালু হবে কিনা। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু হোক। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে খুলনা বিভাগের উপকূলীয় 10 জেলা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের শিশুরা উন্নত চিকিৎসা পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।